ওকে, এটা প্রসেস করে দিতে হবে। লরা ভেক্টর অঙ্কের তুমি অনেক বার করেছো, অনেক কিছু। এখন আমরা তোদের পরীক্ষায় যেভাবে আসে, যে রেজিস্টারে আসে সেই রেজিস্টারে সব বিষয়টা না বলি তাই করবো। আমাকে ভার্সিটিতে কি আছে, ধরো তোমাকে 2-3টা ভেক্টর দিয়ে, ধরো এ ভেক্টর দিয়ে দিল 2i + 3 মাইনাস, ধরো বি ভেক্টর তোমাকে দিয়ে দিল i + 2j + 6a। আমার ধারণা তোমাকে দিতেই পারে। তো প্রথম কথা হচ্ছে এ ভেক্টরটা একটু ভিজুয়ালাইজেশন তোমার জানতে হবে। এ ভেক্টরটা আসলে দেখতে কেমন, সেটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক যদি ব্যবস্থা হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে x অক্ষ, y অক্ষ, z অক্ষ প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? এরকম কাঠামো হবে x y পরস্পর লম্ব, y z পরস্পর লম্ব, x 0 পরস্পর লম্ব। কথা বুঝা গেছে? তাহলে x y পরস্পর লম্ব, y z পরস্পর লম্ব, z x এরা পরস্পর লম্ব। এই পর্যন্ত ওকে? এবার কি 2r এর মিনিং হচ্ছে বা এর সিগনিফিকেন্স হচ্ছে x অক্ষ বরাবর 2 করে চলে গেল, প্লাস j y অক্ষে ধনাত্মক দিকে 1 করে চলে গেল, মাইনাস 1 j অক্ষে ঋণাত্মক দিকে 1 করে চলে গেল। ঠিক আছে? আমি এই কথা বলে দিচ্ছি, কথা ক্লিয়ার? এই যে বিন্দু তুমি পাইলা, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 1 মাইনাস 1, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0। এই দুইটা বিন্দুকে একটা তীর চিহ্ন দিয়ে যদি তুমি যুক্ত করো, তাহলে এইটাই হচ্ছে এ ভেক্টর। এটাই কি ভেক্টর? এ ভেক্টর। এখন তুমি দুইটা কাজ এখানে করতে পারো। কি দুইটা কাজ আমি বলি। এ আর বি তুমি যোগ করতে পারো, এ আর বি বিয়োগ করতে পারো, ডট করতে পারো, ক্রস করতে পারো, এভরিথিং তুমি এখান থেকে করতে পারো। তো সবাই একটু দ্রুত গতিতে বলবা, যেহেতু 1 নম্বর টাইপে অনেক কিছু আছে। সো a + b, প্রথম কাজ দুইটা ভেক্টর যোগ করা। আমাকে বলো, উত্তর বলো। পারো, আমার শেখানো লাগবে না, তোমরা এমনি পারো। বলো a + b কি? 3i + 3j + 5k। ভেরি গুড। আমি যদি বলি a + b এর মান, বলো তো মান কত? 3 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার। তাহলে 9 9 18, 18 আর 25-এ বলো 18 আর 25-এ কত? 43। এটা এতবার কুচে কুচে বলা লাগলো, ক্যালকুলেটর ছাড়া করতে হবে না? তাহলে 9 9 18 আর 25, তাহলে তুমি 25 থেকে 25কে 22 বানিয়ে নাও, তাহলে 18 আর 22-এ 40, 3 এক্সট্রা ছিল, ওই 3 যোগ করলে 43। সিম্পল ওয়ে। ওকে, আচ্ছা। তাহলে a + b এর মান গেল। ফোনটা সাইলেন্ট করতে হবে, এবারে সাইলেন্ট হবে। তাহলে a + b এর মান কত? √43। আচ্ছা, একটু দ্রুত গতিতে a - b বলো। a - b i - j 7। তাহলে যোগ বিয়োগ পারি। এবার এদের ডট গুণ করতে হবে। যারা পারো না পারো আমি একটু টেকনিক বলে দিই। ডট গুণন মানে আয়ের সাথে আয় গুণ করতে হয়, জে এর সাথে জে গুণ করতে হয়, কে এর সাথে কে গুণ করতে হয়। তো সবাই তোমরা বলো, আমি একটু লিখি। বলো কি হবে? 2 2 + 2 - 6। তাহলে উত্তর কত? ডট গুণন তো মনের আনন্দে করা গেল, তাই না? এখন কথা হচ্ছে ক্রস গুণন কিরকম মনের আনন্দে করা যায়। সো ক্রস গুণন করতে গেলে এটা কিন্তু অতি দ্রুত করতে হবে আর কি। সো ক্রস গুণনও তোমাকে এই 45 সেকেন্ডের মধ্যেই করতে হবে। সো আমি একটু স্টাইল বলতে পারি যে কেমন করে তুমি করবা। তুমি খুবই দ্রুত গতিতে এটা রাফ তো না, ওই খাতার মধ্যে চিপা চাপার মধ্যে করবা আর কি। 2 1 - 1 1 2 6। ভ্যালু তো এরকমই নাকি বাবারা? ঠিক তো? ওকে, ভ্যালু এরকম থাকলে আই লিখে ব্র্যাকেট দিবা, - j লিখে ব্র্যাকেট দিবা, +k লিখে ব্র্যাকেট দিবা। দেওয়া যাবে? যাবে? শিওর? গুড। এবার তাহলে 6 - 2, তাহলে মাইনাস প্লাস হয়ে গেলে 8,
যে 12 মাইনাস 1 13, 4 মাইনাস 1 3, তাহলে তোমার উত্তর হয়ে গেল 3i মাইনাস 13j প্লাস 3k। তাহলে সিস্টেমটাকে বুঝতে পারলা? তুমি একটু কষ্ট করে আই লিখে ব্র্যাকেট মাইনাস জে লিখে ব্র্যাকেট কে লিখে ব্র্যাকেট দেবা, তুমি দেখবা ঘড়ি দেখে স্টপওয়াচ দিয়ে দেখবা 40 সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে। যদি 2-3টা এমসিকিউ প্র্যাকটিস করো দেখবা 40 সেকেন্ডে হয়ে যাবে আর কি। কথা ওকে? তাহলে আমরা 4টা ফান্ডামেন্টাল অপারেশন করলাম, যোগ বিয়োগ ক্রস গুণ ডট গুণ এবং চিত্রে দেখলাম। এটা হচ্ছে টাইপ নাম্বার 1। যারা বসে আছো সবাই পারবা? শিওর? ভেরি গুড। সো আমরা টাইপ 2 এ চলে যাই। টাইপ নাম্বার 2। টাইপ 2 এ আমরা পড়বো লম্ব অভিক্ষেপ এবং উপাংশ। কি পড়বো? লম্ব অভিক্ষেপ ও উপাংশ। লম্ব অভিক্ষেপ ও উপাংশ। সো ফ্যাক্ট হচ্ছে এই লম্ব অভিক্ষেপ বা উপাংশ বোঝার কনসেপ্টটা অনেকটা এরকম, এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা। লম্ব বিক্ষেপের কনসেপ্ট হচ্ছে তুমি যদি উপর থেকে একটা টর্চ লাইট দিয়ে আলো মারো, তুমি যদি উপর থেকে একটা টর্চ লাইট দিয়ে আলো মারো, তাহলে এই এ ভেক্টরের কারণে নিচে কতটুকুটা জায়গায় অন্ধকার থাকবে, ওই জায়গাটাকে আমরা বলবো লম্ব বিক্ষেপ। তাহলে কতটুকুটা জায়গায় অন্ধকার থাকবে? ভেরি কমন সেন্স, জাস্ট এই একটা যদি লম্ব টানি তাহলে এইটুকুটা জায়গায় অন্ধকার বা ছায়া দেখা যাবে, হ্যাঁ কি না? আর নিশ্চয়ই 2 বছরে তোমরা জানো যে যার সাথে কোণটা লেগে থাকে তাকে বলে কি? ভূমি। আর যার সামনে যেটা থাকে ওটাকে বলা হয় লম্ব। আর আমরা অনেকটা এরকম করে মনে রাখি, কাছে কস সামনে সাইন। তো আমাদেরকে এই ছায়া ছায়া অংশটা লাগবে না, তাহলে কাছে কস সামনে কি সাইন। সো এই ছায়া অংশটাকে আমরা চোখ বন্ধ করে এ কস থিটা বলতে পারবো। ছায়া অংশটাকে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারবো? এ কস থিটা, এ কস থিটা। কথা ওকে? তাহলে একটু যদি খেয়াল করো, ল্যাঙ্গুয়েজটা যদি এরকম হয়, বি এর ওপর এ এর লম্ব অভিক্ষেপ, বি এর ওপর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে বি এর ওপর এ এর লম্ব অভিক্ষেপ কতটুকুটা হলো বাবা? এ কস থিটা। যদি আমি উল্টা প্রশ্ন করতাম, এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হতো? বি কস থিটা। মানে একটু চালাকি করে মনে রাখবা, যার উপর লম্ব অভিক্ষেপ, মানে যার উপর লম্ব অভিক্ষেপ তার কাছ থেকে না, যার লম্ব অভিক্ষেপ তার কাছ থেকে। আমার লম্ব অভিক্ষেপ আমার কাছ থেকে, তোমার লম্ব অভিক্ষেপ তোমার কাছ থেকে। সো যার লম্ব অভিক্ষেপ তার কাছ থেকে। কথা কি ওকে? আচ্ছা, এইবার উপাংশ শব্দটাকে আমরা একটু ইন্ট্রোডিউস করি। উপাংশ শব্দটা একটা ভেক্টর নির্দেশ করে। যেখানে লম্ব বিক্ষেপ শব্দটা ছিল স্কেলার, উপাংশ শব্দটা নির্দেশ করে ভেক্টর। আমি আবারও বলছি বাবা, উপাংশ শব্দটা কি নির্দেশ করে? ভেক্টর। লম্ব বিক্ষেপ শব্দটা যেখানে নির্দেশ করত স্কেলার। সো মজার কথা হচ্ছে উপাংশ একটা ভেক্টর হতে পারে, বাট উপাংশ ভেক্টরটার মান হচ্ছে লম্ব অভিক্ষেপের সমান। লম্ব অভিক্ষেপের সমান। উপাংশ ভেক্টরটার মান লম্ব অভিক্ষেপের সমান। বাবারা কিসের সমান? লম্ব অভিক্ষেপের সমান। তো যে কোনো একটা ভেক্টর যখন লিখতে হয়, যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর মানে হচ্ছে মান ইনটু দিক। 2 বছর পরে ফেলেছো, এই ফিল্ডটা কি তোমরা পাইছো?
যে একটা ভেক্টর মানে মানকে দিক দিয়ে গুণ করা, মনে হয় অনেকে পাওনি, আমার স্টুডেন্টরাও পাওনি। কিন্তু আসলে যে কোনো ভেক্টর মানে হচ্ছে মান ইন্টু দিক। আমি একটু বুঝাই, ধরো তুমি লিখবা 10i, তাহলে 10 দিয়ে মান বোঝায়, আই ক্যাপ দিয়ে দিক বোঝায়। সো যে কোনো ভেক্টর মানে মান ইন্টু দিক, মান মানে তার ডিরেক্ট মান যেটা হচ্ছে আমাদের কাছে আছে, আর দিক মানে হচ্ছে এক্স ওয়াই জেড হলে তো ওই ভেক্টরটা, বাট অন্য কোনো ভেক্টর হলে ওর দিক প্রকাশ পায় একক ভেক্টর দিয়ে, একই না? অর্থাৎ বিষয়টা দেখো, এই লাইনটা না হলেও আমি ফার্স্ট ইয়ারে এই লাইনটা পড়াইছি অবশ্যই, এ ভেক্টর মানে এ ভেক্টরের মান ইন্টু এর একক ভেক্টর পড়ছি না? এখান থেকে তো একক ভেক্টর আসে, এ ক্যাপ মানে কি এ ভেক্টর বাই তার মান, হ্যাঁ কি না? সো ফ্যাক্ট দাঁড়াইলো যখনই আমি বলবো বি এর ওপর এ এর উপাংশ, তাহলে এর উপাংশের মান হবে এ এর লম্ব বিক্ষেপের সমান। বাট দিক দিতে হবে, যার জন্য একটু বাংলা পড়তে হবে। বাংলা হচ্ছে বি এর ওপর, তাহলে এর উপাংশটা কোথায়? কোথায়? বি এর উপর, তাহলে দিকটা কার বরাবর? বি বরাবর। সো বি ক্যাপ। তাহলে তোমরা নিজেরা বলো তো বাবারা, এ এর ওপর বি এর উপাংশ, তাহলে কি হবে? এর উপর, তাই এ ক্যাপ, আর বি এর উপাংশ তাই বি কস থিটা। এর ওপর এ ক্যাপ, বি এর উপাংশ তাই বি কস থিটা। খাতায় ছোট্ট করে এইটুকুরে লিখে নাও, যার ওপর তার একক ভেক্টর, যার উপাংশ তার কস থিটা, যার ওপর তার একক ভেক্টর, যার উপাংশ তার কস থিটা, যার ওপর তার একক ভেক্টর। একটু দ্রুত লিখবা, হাতের লেখা সুন্দর করে কোনো লাভ নাই বাবা। আমরা খুব ইম্পর্টেন্ট টাইম ভ্যারিয়েবলের মধ্যে আছি, যেখানে টাইমের গুরুত্ব অনেক, ঠিক আছে? এখন কোনটা? যার উপর তার একক ভেক্টর, এর উপর এর একক ভেক্টর, আর যার উপাংশ তার কস থিটা। এখন বিষয় হচ্ছে ভার্সিটিতে যখন কোশ্চেন আসবে, কোশ্চেনে এ আর বি দেওয়া থাকবে এরকম এরকম। থিটা পাওয়া যাচ্ছে? থিটা কি খুঁজে পাওয়া যাচ্ছে? থিটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবেও না। ইন দ্যাট কেস হোয়াট ক্যান উই ডু? আমরা এইভাবে মনে রাখতে পারবো, কিন্তু এইভাবে অঙ্ক করতে পারবো না। আমাদেরকে এমসিকিউ এর উত্তর করতে হবে কিভাবে? আমরা মনে এটাই রাখবো, দিয়ে মাথায় রাখবো, আচ্ছা এ ডট বি মানে কি ছিল? এ বি কস থিটা। এ ডট বি মানে কি ছিল? এ বি কস থিটা, তাই না? তাহলে দেখো তো বাবা, এটাকে লেখা যায় না এ কস থিটা মানে এ ডট বি বাই বি? লেখা যায়। সবাইকে বুঝতে হবে কিন্তু লেখা যায় কিনা, আমাকে একটু দা পয়েন্ট যায়। শিওর? ওকে। তাহলে বি কস থিটাকে কি লেখা যায় বাবা? এ ডট বি বাই এ। ভেরি গুড। এইবার একটু এখানে লক্ষ্য করো, এটা আরো মজা। এখানে একটা বি ক্যাপ আছে, তাহলে বি ক্যাপ মানে হচ্ছে বি বাই বি, হ্যাঁ কি না? আর এ কস থিটা মানে কি? এ ডট বি বাই বি। তাহলে এ ডট বি বাই বি, তাহলে দুইটা বি আছে না, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ ডট বি বাই বি স্কোয়ার ইন্টু বি ভেক্টর। মনে রাখার টেকনিকটা বলছি, দেখো বি এর ওপর, কার ওপর? তো এখানে বি ভেক্টর থাকলো, এখানে যা থাকলো তার মানের বর্গ দিয়ে ভাগ হবে, আর সামনে একটা ডট গুণন হবে। তাহলে এখানেও তাই, দেখো এর ওপর, তাহলে এখানে এ ভেক্টর হবে, সামনে একটা ডট গুণন হবে, ওই যে ভেক্টরে লিখেছি তার মান দিয়ে ভাগ হবে, বর্গ দিয়ে ভাগ হবে। এর ঠিক আছে। সো তোমাকে হয় এটা লিখতে হবে, আর নাহলে এটা জানতে হবে। যে কোনো একটা হইলে তুমি অঙ্ক করতে পারবে, যে কোনো একটা হইলে তুমি অঙ্ক করতে পারবে।
তো আমি থিওরিটিক্যালি মোটেও বিশ্বাসী না, যেটা অঙ্ক দিব উইদিন 1.5 মিনিট 2টা অঙ্ক করতে হবে তোমাদেরকে। সো 1.5 মিনিটে তাড়াতাড়ি 2টা অঙ্ক কর। 3i প্লাস জে মাইনাস 2k, বি হচ্ছে i প্লাস 6j প্লাস k, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত? বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কত? এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত? এবং হ্যাঁ 6j। এই দুটো অভিক্ষেপ দিয়ে আমার কি লাভ? একটা অভিক্ষেপ পরেরটা উপাংশ পাইলাম। দেড় মিনিটের মধ্যে 2টা অঙ্ক করতে হবে, কোনো লেখালেখি না, জাস্ট উত্তর, নো বাংলা ওয়ার্ড, খাতার মধ্যে কোনো বাংলা ওয়ার্ড দরকার নেই, জাস্ট উত্তর বের করো, জাস্ট উত্তর বের করো। টাইম কিন্তু হয়ে গেছে 1.5 মিনিট। ওকে, তাহলে বলো বাবারা, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আমি স্টুডেন্ট হলে আমি খাতার মধ্যে লিখতাম বি কস থেটা। বি কস থেটা মানে আমি মাথায় মাথায় লিখতাম এ ডট বি বাই এ। এবার আমি আর কিচ্ছু খাতায় লিখতাম না, এক লাইনে উত্তর করে ফেলতাম, কারণ ডট গুণন এক লাইনে করা যায়। 3 1 3, 6 1 6, তাহলে হলো কত? 9। 9 থেকে 2 বাদ দিলে কত? 7। উপরে 7 আর নিচে এ ভেক্টরের মান, এটাও মুখে মুখে করা যায়। 9 আর 1 10 আর 4 14, তাহলে এ ভেক্টরের মান কত? √14। √14 রাখো না, এটাই উত্তর। কার কার 1 নাম্বারটা মিলছে হাত তোলো। তোদের দুজনে হয়নি 1 নাম্বারটা। ডট গুণনটা 7 কেমনে পাইছি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আর √14 কি করে হয়েছে? কি করে হয়েছে √14? কি করে মান বের করে? তাহলে হলো না কেন? তাহলে হলো না কেন? হইতে হবে তো, বাড়িতে গিয়ে তার পড়ার সুযোগ নাই, হইতে হবে এখনই, বুঝিস নি? হইতে তো এখনই হবে। ওকে, বি এর উপর এ এর উপাংশ, তাহলে বি এর উপর মানে বি ক্যাপ এ এর উপাংশ এ cos θ, একই না? এটা হচ্ছে এ ডট বি বি ক্যাপ বাই বি স্কোয়ার, একটু আগে ডট করে রেখেছি 7, আর বি এর মান হলো 1/36, 1 মানে √38, এখন স্কোয়ার করে দিলে পুরো 38। এখন এখানে বি ভেক্টরটা কষ্ট করে খালি তুলে দেবো, এরপরে আবার গুণ করতে যেও না অযথা, এটাই উত্তর। ওকে, বি নাম্বারটা কার কার হয়েছে? কিছু করার না, এইটুকুটা পাঠতে হবে, আর তা না হলে অন্য ইউনিটে পরীক্ষা দিতে হবে, সায়েন্স ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে না, এই কথা। ওকে, সো 2টা টাইপ শেষ, এই 2টা টাইপ আর কিছু আমি দেখতেছি না, ঠিক আছে? ওকে, নাও টাইপ নাম্বার 3।
কোণ নির্ণয়। কোণ নির্ণয় তোমাকে পৃথিবীর যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারে। পৃথিবীর মধ্যবর্তী মানে পৃথিবীর যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে মাথার মধ্যে নিয়ে নাও ডট গুণ করতে হবে। পৃথিবীর যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে কি করতে হবে? ডট গুণ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? কি করতে হবে? ডট গুণ করতে হবে। কথা ওকে? সো ডট গুণ যদি তুমি করতে চাও তাহলে দেখো বাবারা, এ ডট বি কি লেখা যায়? এ বি কস থিটা। সো থিটা যদি তুমি বের করো, থিটা আসবে কস ইনভার্স উপরে এ ডট বি, নিচে এর মান বি এর মান। সো খুব যে কঠিন প্রসিডিউরটা এরকম কিচ্ছু না। তাহলে আমি আবার এখানে তোমার এ আর বি দুইটা ভেক্টর লিখবো, তোমরা ক্যালকুলেশন করে আমাকে কোণ বের করে দেবা উইদিন 40 সেকেন্ড। ক্যালকুলেশনে দুর্বল মানেই খেলা শেষ। ভার্সিটিতে ক্যালকুলেশনে ইউ নিড টু বি স্ট্রং। ওকে, এ আর বি এর মধ্যবর্তী কোণটা তাড়াতাড়ি বের করে দাও। প্রশ্ন না তুললে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যে হাত তুলতে বলবো সবার যেন হাত ওঠে। ফাইনাল উত্তর না, কস ইনভার্স দিয়ে তুমি উত্তর রেখে দাও, সমস্যা নাই। ক্যালকুলেটর ছাড়া তুমি কস ইনভার্সের মান কি করে বের করবা? ক্যালকুলেটর ছাড়া কস ইনভার্সের মান তুমি কি করে বের করবা? হয়ে গেছে? আচ্ছা, ওকে, নাও কস ইনভার্স দিয়ে করতে হবে বাবা, মান না। এখান থেকে আরেকটা 2 নাম্বারই কোয়েশ্চেন আসে, কি আসে আমি ওটা করাবো আর কি। সো এ ডট বি মুখে মুখে সবাই বাবা, 3 2 6 -1 +1, তাহলে উপরে কত? 6। এ ভেক্টরের মান কে বলবে? তুই বল, এ ভেক্টরের মান কত বল? এর মান কত বল? যোগ করে বল। 6। হ্যাঁ, আরো তাড়াতাড়ি বলতে হবে, ভয় পাচ্ছিস কেন? √6। ওকে, আর বি ভেক্টরের মান সবাই মিলে বলো কত? √11। এটা উত্তর। এটা আরো 14 গোষ্ঠীর উত্তর বের করা যায়, তো একটু খেয়াল করো। কস ইনভার্স 6 তুমি রুটের মধ্যে গুণ করতে পারো, মানে লিখতে পারো 66। ওকে, এখন তুমি দেখলে আল্লাহ অপশানে কোনো কস দিয়ে অপশনই নাই, তখন তো মাথা থাপড়ানো ছাড়া কিছু করা থাকে না। তো তখন তোমাকে যেটা করতে হবে, এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি যদি √66 হয়, অতিভুজ 6, তাহলে লম্ব হবে 6। আমি একটু উল্টা লিখে ফেলেছি, ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এইটা হবে √66, এটা 6। তাহলে √66 থেকে বর্গ করলে 66, 6 বর্গ করলে 36, তাহলে এইটা হয়ে যাবে √30। এই ত্রিভুজ থেকে আবার একই অ্যাঙ্গেল থিটা যদি হয়, এটাকে লেখা যায় সাইন ইনভার্স। সাইন ইনভার্স দিয়ে √30/36। এটাকে আবার ছোট করা যায়, তাই না? 15/30। আবার চাইলে এটাকে 10এও লেখা যেতে পারে, tan ইনভার্স 30/6। আমি কি বুঝাতে পারলাম? এটা সবাই বুঝছো? এটা এমসিকিউ এ ভার্সিটিতে টিচারদের খুব পছন্দের একটা অঙ্ক। সিম্পল একটা অঙ্ক করে, বাট সূত্রে যেটা থাকে ওটা দেয় না, এই অ্যাঙ্গেল করে চেঞ্জ করতে হয়। ওকে, ক্লিয়ার? গুড। সো কোণ নির্ণয় টপিক নেওয়ার কথা আমরা বলছি না, টাইপ 4-এ চলে যাচ্ছি আমরা। টাইপ 4, অক্ষের সাথে কোণ।
অক্ষের সাথে কোণ। বাবারা টাইপ 4 কিসের সাথে কোণ? অক্ষের সাথে। তাহলে বেসিক্যালি এটা ডট গুণ দিয়েই করতে হবে, হ্যাঁ কি না? কোণ নির্ণয় করা মানে তো ডট গুণ। তাহলে অক্ষের সাথে কোণ মানে আমি একটু ক্র্যাজিটার তোমাকে বলি, ধরো তুমি থিটা এক্স বের করতে চাচ্ছ, এর মানে এ ভেক্টরের সাথে আই ক্যাপের কোণ বের করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এ ভেক্টরের সাথে আই ক্যাপের কোণ বের করতে গেলে আগের সূত্রটাকেই রেপ্লিকেট করলে কস ইনভার্স উপরে হবে এ ভেক্টর ডট আই আর নিচে হবে এ ভেক্টরের মান, তাই না? এখন আই দিয়ে যখন তুমি ডট করবা আরো মজা, আই দিয়ে ডট করলে জি আর কে থাকবে, তাহলে উপরে থাকবে এক্স এর সহগ আর নিচে থাকবে মান। এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। ওয়াই অক্ষের সাথে কোণ হচ্ছে কস অর্থাৎ যার সাথে কোণ ওই অক্ষটা বলা থাকবে, ওইটা থেকে তোমাকে করতে হবে আর কি। কথা কি ওকে? তাহলে ওকে তখনই হবে যখন তোমরা একটা অঙ্ক করে দিবে। ভ্যালু দিয়ে কোনো লাভ নাই আর কি। তোমরা থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড এই তিনটা একটু বের করে দাও আমাকে উইদিন 40 সেকেন্ড। থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড তিনটা বের করে দিবা উইদিন 40 সেকেন্ড। গুড, বলো থিটা এক্স কস ইনভার্স তো দিবই, উপরে কত? রুট 13। থিটা ওয়াই কি করব? দেখো বাবা, এটাতে কস ইনভার্স 0। কস ইনভার্স 0 মানে কি? 90 ডিগ্রি। আর 3 নম্বরে কস ইনভার্স, আচ্ছা এইখান থেকে দুটা কথা বলি আমি। দেখো বাবা, এখানে যে নাই, যে নাই, না থাকলেই কোণ 90 ডিগ্রি। আর এইখানে কেটা নেগেটিভ, নেগেটিভ মানে কোণটা গ্রেটার দেন 90 ডিগ্রি। মানে পজিটিভ হলে কোণটা হবে সূক্ষ্ম কোণ, যদি 0 হয় তাহলে কোণটা হবে 90 ডিগ্রি, আর নেগেটিভ হলে কোণটা হয়ে যাবে স্থূল কোণ। কথা কি বুঝতে পেরেছো? ক্যালকুলেটর ছাড়া আমরা এই মান বের করতে পারছি না, কিন্তু এই সূক্ষ্ম কোণ না স্থূল কোণ না 90 ডিগ্রি এটা তো বদলে পারছি। কথা ওকে? কথা ক্লিয়ার? গুড। সো আমার মনে হয় টাইপ 4-এ আর কিছু নাই, আছে? শিওর? ওকে, চলে আসি টাইপ 5। ভেক্টর যোজন বিয়োজনের সূত্র। যোজন বিয়োজনের সূত্র, যোজন বিয়োজনের সূত্র। বেসিক্যালি ভেক্টর যোজন বিয়োজন মানে আমরা টাইপ 1-এ কিন্তু করেছি, আই আই যোগ, জে জে যোগ, কে কে যোগ, যোগ করছি না? কিন্তু 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 ওই যোগগুলোতে আই জে কে দেওয়া ছিল, তাই না বাবা? এখন এই অঙ্ক যে আমরা করবো, এখানে বেসিক্যালি আই জে কে দেওয়া থাকবে না, এখানে দুইটা ভেক্টরের আলাদা আলাদা করে মান দেওয়া থাকবে, ওদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। এই আলাদা আলাদা মান আর মধ্যবর্তী কোণ এগুলা মিলিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এবং তোমরা জানো যে এই ক্ষেত্রে টোটাল 5টা সূত্র আছে। এই 5টা সূত্রের নাম হলো সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ
উপাংশ সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র এবং উপাংশ সূত্র। এখানে সবার আগে একটা কথা বলি বাবা, একটা ফালতু এমসিকিউ পরীক্ষায় আসে যে যোজনের সূত্র কোনটা আর বিয়োজনের সূত্র কোনটা। এটা একটা ফালতু এমসিকিউ, এটা কোনো লিজিট এমসিকিউ না। তাও তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি আমি যে এই উপাংশ সূত্রটাকে মানুষ বিয়োজনের সূত্র মনে করে, আর বাকিগুলোকে মানুষ যোজনের সূত্র মনে করে। বাট প্র্যাকটিক্যালি যোজন বিয়োজন সব সূত্রগুলাই পাঁচটাই। ওকে, আচ্ছা। সো সাধারণ সূত্র, বহুভুজ সূত্র কিচ্ছু আসে না, জাস্ট একটু দেখায় আমরা ত্রিভুজ, সামান্তরিক আর বহুভুজে চলে যাবো আর কি, মানে ত্রিভুজ, সামান্তরিক আর উপাংশে চলে যাব। সাধারণ সূত্র মানে অনেকটা এরকম বলছে যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি তুমি 2 নাম্বার ভেক্টরের পাদবিন্দু বসাও, তাহলে প্রথমটার পাদবিন্দু থেকে লাস্টেরটার শীর্ষবিন্দু পর্যন্ত এদের লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই লব্ধি আর হবে এ প্লাস বি। ওকে, আর বহুভুজ সূত্র বলছে এই একই জিনিস যদি তুমি 2টার বেশি জিনিসের জন্য প্রয়োগ করো তাহলেই সেটা বহুভুজ সূত্র। লাইক প্রথম ভেক্টরের মাথায় 2 নাম্বারের পা, 2 নাম্বারের পা, 2 নাম্বারের মাথায় 3 নাম্বারের পা, 3 নাম্বারের মাথায় 4 নাম্বারের পা, অনেক মাথা পা খেলাখেলি হলো। প্রথমটার পা থেকে লাস্টেরটার মাথা পর্যন্ত এদের লব্ধি নির্দেশ করবে। সো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে এটা হবে আর, আর ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি প্লাস। ওকে, আমার মনে হয় না সাধারণ সূত্র আর বহুভুজ সূত্র নিয়ে আর কিছু করার দরকার আছে, কিন্তু বাকি 3টা নিয়ে আমরা ছোট ছোট টাইপ করব, কারণ বাকি 3টা নিয়ে পরীক্ষায় আমরা কোয়েশ্চেন আসতে দেখেছি। সো আমরা পরের টাইপে চলে যাচ্ছি, ঠিক আছে? সো সাধারণ আর বহুভুজ। ওকে, সো চলো টাইপ নাম্বার 6, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। ওকে, দেখো ত্রিভুজ সূত্রের জন্য বলছে যে কোনো রকম ত্রিভুজ হতে হবে আর কি, ত্রিভুজ না হলে হবে না। ত্রিভুজ সূত্রের ফান্ডামেন্টাল কথা হচ্ছে ত্রিভুজ হইতে হবে। কি হইতে হবে? ত্রিভুজ হইতে হবে। হইল তো ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের বাহু কয়টা? 3টা। ত্রিভুজের এই 3 বাহু বরাবর 3টা ভেক্টর যদি থাকে, ত্রিভুজের 3 বাহু বরাবর যদি 3টা ভেক্টর থাকে, ত্রিভুজের 3 বাহু বরাবর যদি 3টা ভেক্টর থাকে, কি থাকে? ভেক্টর থাকে। ধরো প্রথম বাহুতে দিলাম এ, তারপরেরটাতে দিলাম বি, তারপরেরটাতে দিলাম সি, তবে এই 3টা ভেক্টরকে আমরা একই সিরিয়ালে দিলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ একই সিরিয়াল? যে একইভাবে করছে, হ্যাঁ কি না? তাইলে সিস্টেমটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর শুড বি নাল ভেক্টর, নট নাল, শুড বি নাল ভেক্টর, শুড বি নাল ভেক্টর। কথা কি বোঝা গেছে? নট নাল, শুড বি নাল ভেক্টর। কথা ওকে? তো এখন এখান থেকে এমসিকিউ কি আসে? এমসিকিউ আসতে পারে, ধরো এরকম একটা ত্রিভুজ দিলাম, বললো এটা পি, এটাকে বললো কি, এটাকে বললো আর,
এরকম একটা চিত্র দিয়ে বলতে পারে যে ত্রিভুজ সূত্র অনুযায়ী কোনটা ঠিক। তুমি কি করবে এরকম প্রশ্ন দেখলে? তুমি যে কোনো একটা দিক প্রশ্নের মধ্যে আঁকিয়ে নিবা। ধরো তুমি এই দিকটা ধরে নিলা, প্রশ্নই করবা তুমি এটা। যারা যারা তোমার এই দিকের সাথে মিলে যাবে তাদেরকে তুমি দিবা প্লাস, আর যারা যারা দিকের সাথে মিলবে না তাদেরকে তুমি দিবা মাইনাস। যারা যারা দিকের সাথে মিলে যাবে তাদেরকে তুমি কি দিবা? প্লাস। আর যারা যারা দিকের সাথে মিলবে না তাদেরকে তুমি কি দিবা? মাইনাস। আমি এই কথা বুঝতে পারছি? তাহলে বলো তো বাবা, পি এর দিক কি মিলছে? তাহলে প্লাস পি দিলাম। কিউ এর দিক কি মিলছে? সো মাইনাস কিউ দিলাম। আর এর দিক কি মিলছে? সো কি দিলাম? মাইনাস আর দিলাম ইকুয়াল টু 0। এখন এমসিকিউ এর উত্তরে এটা নাও থাকতে পারে। উত্তরে কি হচ্ছে? কিউ আর কে ওইদিকে পাঠিয়ে দিতে পারে। উত্তরে এই পুরো লাইনটাকে -1 দিয়ে গুণ করে দিতে পারে। তাহলে হবে কিউ প্লাস আর মাইনাস পি। তবে এমসিকিউ অনেক সময় ভুলভাল টাইপার এই জিরোর নিচের দাগটা দেয় না, না দিলে তুমি ওটাই উত্তর দিবা। যদি এমন হয় একটা অপশানে জিরোর নিচে দাগ আছে আর একটাতে নাই, কোনটা দিবা? দাগ আলাদা দিবা। কারণ 2 বা 3টা ভেক্টর যোগ করলে বা বিয়োগ করলে যোগফল বা বিয়োগফল ভেক্টরই হতে হবে। সো ওই জিরোটা একটা ভেক্টর, যার নাম শূন্য ভেক্টর বা ভেক্টর। কথা কি শিওর? এখন এইখান থেকে আরেকটা অঙ্ক আসতে পারে ভার্সিটিতে, আমি অঙ্কটা একটু দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা একটু দেখো। কোন ত্রিভুজের দুই বাহু বরাবর ক্রিয়ারত দুটি ভেক্টর যথাক্রমে কোন ত্রিভুজের 2 বাহু বরাবর ক্রিয়ারত 2টি ভেক্টর যথাক্রমে 2i মাইনাস জে প্লাস কে এবং i মাইনাস 6j প্লাস 4k হলে অপর বাহুটির ভেক্টর নির্ণয় করো। একবারে ক্যালকুলেটর ছাড়া হয়ে যাবে, কিন্তু সর্বোচ্চ এটা ভেক্টর সূত্র থেকে, ত্রিভুজ সূত্র থেকে এটা আসতে পারে। ওকে, ত্রিভুজ সূত্র থেকে এটা আসতে পারে। প্রশ্ন তুলতে গুরুত্ব দেওয়া যাবে না। হাতের লেখা খারাপ হোক, আমি বোর্ডে লিখে হয়ে গেলে তারপরে কোশ্চেন তোলা যাবে না, খালি উত্তর করতে হবে। আর বাকিরা সবাই করো বাবা, সবাই করো। কি করে করতে হবে তা কি বুঝতে পেরেছ? এই 3টা ভেক্টরকে যদি তুমি যথাক্রমে এবিসি ধরো, যদি 3টা ভেক্টরকে এবিসি ধরো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তোমার যদি সি বের করতে হয় তার মানে মাইনাস এ মাইনাস, তাই না? তাহলে 2টাকে যোগ করে সামনে একটা মাইনাস দিতাম। তাহলে যোগ করলে 2 আর 1 3, মাইনাস 1 মাইনাস 6 মাইনাস 7, 4 আর 1 5। তাহলে উত্তর হবে মাইনাস 3i প্লাস 7j মাইনাস 5k। কার কার উত্তর এটা আসছে? হাত তোলো। 2 3 জনের। সিস্টেম কি বুঝতে পেরেছ? হেভি কঠিন নাকি? খুবই কঠিন? মোটেও না, কঠিন বলে কিচ্ছু এখানে নাই, নাথিং। কঠিন বলে কিচ্ছু নাই, এই কথা। ওকে, গুড। ত্রিভুজ সূত্র শেষ।
টাইপ নাম্বার 7, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। সো চলে আসি আমরা সামান্তরিক বানাই। 10-12টা জিনিস মুখস্থ করাবো তোমাদেরকে এখানে, এখনই মুখস্থ করাবো, এখনই ধরাবো। ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। হতে পারে তো নাকি? তাহলে এদের লব্ধি কোনটা? অন্তর্ভুক্ত কোণটা হয় লব্ধি, মানে অন্তর্ভুক্ত কোণের যেই জিনিসটা হয় সেটা হয় লব্ধি। সবার আগে মাথার মধ্যে নিতে হবে বাবা, এই আলফা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। সবার আগে তোমাকে মাথার মধ্যে নিতে হবে যে আলফা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। বাবার আলফাটা কি জিনিস জানি না? অন্তর্ভুক্ত কোণ। সো আলফা যদি অন্তর্ভুক্ত কোণ হয় তাহলে আমি 3টা ছবি তোমাকে এঁকে দিচ্ছি, 3টা দেখে আলফা খুঁজে বের করে দাও। তিনটা ছবি অন্তর্ভুক্ত করে একটু খুঁজে বের করে দেবা। বাবা অ্যাডমিশন টাইম খাতায় তোলার গুরুত্ব খুব কম, এত দ্রুত টাইম যাবে খাতা তুমি খুঁজেই পাবে না। সো মাথায় ঢুকাও, নাথিং খাতায় মাথায় ঢুকাও, 4 মাস 5 মাস মনে রাখতে পারলেই পয়সা উসুল। সো মাথায় ঢুকাও, খাতায় না। নাম্বার 1 একটা করে সবাই মিলে। প্রথমটাতে অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি। তারপরটাতে আচ্ছা, আমি এটা একটা ছোট জিনিস মনে রাখতে বলি, খালি মনে রাখবো, ঠিক আছে? মাথা মাথা পা পা, মা মা পা পা, মামা পাপা, এটা খালি মনে রাখতে হবে। মামা পাপা মানে হয় মাথায় মাথায় মিলতে হবে, নাহলে পায়ে পায়ে মিলতে হবে। দেখো 2টা পা পা মিলেছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। দেখো 2টা মাথা মাথা মিলেছে, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। মাথার সাথে পা মিলেছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি, মানে 60 ডিগ্রিটা বিয়োগ করে দিতে হবে। তাহলে পা পা মিললে ওটাই কোণ, মাথা মাথা মিললে ওটাই কোণ, আর পায়ের সাথে মাথা মিলে গেছে, তাহলে 180 থেকে বিয়োগ করতে হবে। পায়ের সাথে মাথা মিলে গেছে, 180 থেকে বিয়োগ করতে হবে। কথা ওকে? তাহলে প্রথমে যদি আসি আমরা লব্ধি, 1 নম্বরে আমরা বলতে পারবো, আমরা 10টা জিনিস বা 8টা জিনিস মুখস্থ করাবো তোমাদেরকে। লব্ধি 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 আর লব্ধি আর, এটা না পারলে তো রুম থেকে বাইরে করে দেবো। বলো লব্ধি সূত্র কত? আমি কিন্তু দেখছি অনেকের ঠোঁট চলছে না। ডোন্ট বি অলস, বি অ্যাক্টিভ। আমি কিন্তু এখানে রাজশাহীতে পৌঁছায় বাড়ি যাইনি, টানা ক্লাস নিচ্ছি সকাল থেকে। সো বি অ্যাক্টিভ। বলতে বলছি সবাই কেন উচ্চারণ করলে কি মানে গলার আওয়াজ চলে যাবে? বলো হোয়াট ইজ আর ইকুয়াল টু? ওকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। উচ্চারণ করলে আরেকবার পড়া হবে, আর কিছুই নেই। তাহলে লব্ধি তো গেল। নাম্বার 2, এই লব্ধির কোণ যদি আমরা পি ভেক্টরের সাথে নিই, মানে যেটাকে আমরা বলি লব্ধির দিক, লব্ধির দিক। তোমাদের কি লব্ধির দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স বলতে পারবা? স্টাইলটা পছন্দ হলো না, এই স্টাইলে গেলে অ্যাডমিশন লিস্টে মারা খেয়ে যাবে। তুমি মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। অ্যাঙ্গেলটা কার সাথে? আগে যে সিঙ্গেল ওকে বসাবা, পি হলো সিঙ্গেল। এবার আর থাকলো কে? কিউ। কিউকে নিয়ে সুন্দর করে কিউ সাইন আলফা প্লাস কিউ কস আলফা। ওকে,
ধরো আমি থিটা বের করতে দিলাম না, আমি বললাম এই কোণটাই স্মল এ, বলো এই কোণটা ইকুয়াল টু tan ইনভার্স কি হবে? আবার স্টাইল ভুল করছো, কোনটা কার সাথে? তাহলে আগে কি লিখবা? কিউ, তারপর প্লাস পি কস। ওকে 3 নাম্বার, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। পি আর কিউ যদি সমান হয়, পি আর কিউ যদি এই সূত্রে তুমি বসায় দাও, তাহলে তুমি পাবা আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2 আর থিটা ইকুয়াল টু পাবা আলফা বাই 2। দুইটা ভেক্টর সমান হলে 2p cos আলফা বাই 2 আর থিটার মান হয় অর্ধেক, থিটার মান হয় অর্ধেক। 4 নাম্বার, মনে করো পি কিউ আর তিনটাই সমান, সর্বনাশ। এই ক্ষেত্রে মনে রাখবা আলফার মান হয় 120 ডিগ্রি, থিটার মান যার সাথে নাও 60 ডিগ্রি। এগুলা হাজার হাজার বার আসা এমসিকিউ, মানে হাজার হাজার বার গুলো শেষ করা যাবে না। কথা ওকে? ওকে, 4টা দিয়ে তো আমরা থাকবো না, আমরা মোটামুটি 8 থেকে 10টা মুখস্থ করাবো বলেছি তোমাদেরকে। ওকে 5 নাম্বার, শোনো, একটা কর্ণ তো লব্ধি প্রকাশ করে, তাহলে আরেকটা কর্ণ কি গাঞ্জা খেতে আসছে? আরেকটা কর্ণটা অন্তর্ফল প্রকাশ করে। আরেকটা কর্ণ কি প্রকাশ করে? অন্তর্ফল প্রকাশ করে। সো দ্যাট অপর কর্ণকে যদি আমি এক্স ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি এই এক্স ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর অন্তর কিউ ভেক্টর। আর আমি যদি এখন এই এক্স ভেক্টরের মান বের করি, জাস্ট খেয়াল করবা সব আগের মতো থাকবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা, সব আগের মতো, শুধু প্লাসের জায়গায় ভিতরে হবে মাইনাস, প্লাসের জায়গায় ভিতরে হবে মাইনাস, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস আলফা। তাহলে তুমি অন্তর্ফল পাবা। কি পাবা? অন্তর্ফল পাবা। 6 নাম্বার, ধরো পিও সমান কিউও সমান অন্তর্ফল সমান। আগেরটাতে ছিল লব্ধি, আর এবার কি পেলাম? তাইলে বলতে পারবা যে আলফার মান 60 ডিগ্রি, আগের বার 120 ডিগ্রি ছিল, এবার আলফা বলতে তো 60 ডিগ্রি। এই দুইটা থেকে, এই 6 নাম্বার আর 4 নাম্বার থেকে আসা সব থেকে বিখ্যাত দুইটা প্রশ্ন আমি উচ্চারণ করছি, দেখি তুমি উত্তর বলতে পারো কিনা। সবাই মিলে একসাথে, সবার ঠোঁট একসাথে চলছে, আমি দেখতে চাই। দুইটা একক ভেক্টরের যোগফল একক ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কত? দুইটা একক ভেক্টর মানে পি আর কিউ এর মান এক, লব্ধির মানও এক, তাহলে পি কিউ আর তিনটা সমান হলো না? তাহলে আলফা কত হবে? রেসপন্স রেট ভেরি ডিস্যাটিসফ্যাক্টরি। পরেরটাতে একটু তাড়াতাড়ি নিজের বুদ্ধিটাকে জাগ্রত করেন, ঘুমায় থাকেন না। যদি বলি দুইটা একক ভেক্টরের বিয়োগফলও একক ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? গুড, এবার একটু রেসপন্স চাঙ্গা হয়েছে। কথা কি বুঝতে পেরেছ? কথা কি ক্লিয়ার? এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? না আর বোঝাবো না, ওয়ান টাইম। বি অ্যাটেন্টিভ। এটাকে এইভাবে করে প্রকাশ করা যেতে পারে, এ ক্যাপ প্লাস বি ক্যাপ ইকুয়াল টু সি ক্যাপ দিয়ে তোমাকে বললো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো বাবা, এ ক্যাপের মানও এক, বি ক্যাপের মানও এক, সি ক্যাপের মানও এক। সো অঙ্ক করার তোমার দরকার নাই, এই যে তোমার উত্তর।
ওকে, আর যদি বলতো এ ক্যাপ মাইনাস বি ক্যাপ তাও কি অঙ্ক করার দরকার আছে? দরকার আছে। কত ডিগ্রি করুন? 60 ডিগ্রি। কথা ওকে? আচ্ছা, গুড। চলে যাচ্ছি 7 নাম্বারে। 7 নাম্বারটা আমরা সবাই জানি, লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স হচ্ছে এদের যোগফলের সমান, তাই না? তাহলে আর ম্যাক্স যদি যোগফলের সমান হয়, এটা কখন হবে? যখন আলফা হবে 0 ডিগ্রি। আলফা 0 ডিগ্রি দেখতে কেমন? এইরকম, হ্যাঁ কি না? আর নাম্বার 8, আর মিনিমাম হবে পি অন্তর কিউ। এটা কার জন্য হবে? আলফা ইকুয়াল টু 180 ডিগ্রির জন্য। 180 ডিগ্রি দেখতে কেমন? হ্যাঁ কি না? আর এইখান থেকে আমরা মনে রাখতে পারি লব্ধির রেঞ্জ বা সীমা, যে কোনো লব্ধির সর্বনিম্ন মান হবে বিয়োগফল, সর্বোচ্চ মান হবে যোগফল। সো লব্ধির মান আর মিনিমাম থেকে বড় বা সমান হবে, আর ম্যাক্সিমাম থেকে ছোট হবে, অর্থাৎ পি অন্তর কিউ থেকে বড়, পি প্লাস কিউ থেকে ছোট। এইখান থেকে এমসিকিউ আসে। ধরো বললাম 4 নিউটন আর 6 নিউটনের লব্ধি কোনটা হতে পারে না? 4 নিউটন 6 নিউটন, যোগ করলে 10, বিয়োগ করলে 2, তাহলে 2 থেকে 10-এর মধ্যে লব্ধি হতে পারে, 2 থেকে 10-এর বাইরে লব্ধি হতে পারে না। কথা কি ওকে? আমি ঘুরে দেখে 1 মিনিট সময় দিব, এই 9টা জিনিস মুখস্থ করতে হবে। 1 মিনিটের মধ্যে 9টা জিনিস মুখস্থ করতে, 1 মিনিট। 9টা জিনিস থেকে 90টা এমসিকিউ হওয়া সম্ভব। টাইম হয়ে গেছে, দুজনকে ধরতে পারি আমি। দাঁড়াও, 2টা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। আমি জিজ্ঞেস করলাম কি আর তুমি উত্তর দিলা কি? বাবা অল্প করে পড়ো, যতটুকুটা পড়াচ্ছে অতটুকুটা পড়ো, চান্স হয়ে যাবে। সো ব্রেনটাকে একটু ফ্রি করো, বেশি পড়ার চাপ থাকলে পড়া বাদ দাও, ঠিক আছে? হয়ে যাবে চান্স, কিন্তু বেশি লোড নিলে হবে না। বসেন, দাঁড়ান। দুইটা ভেক্টরের মান সমান হলে লব্ধির মান কত হয়? টু পি কস আলফা বাই 2। খাতায় লেখা আছে, বসেন। তো প্রশ্ন দেখে তো বুঝতে পারবেন না। দাদা, 3টা ভেক্টর সমান হলে, 2টা ভেক্টর আর লব্ধি সমান হলে মধ্যবর্তী কোণ কত? আলফা কত? আলফা চাইছি, ছেড়ে দিলে হবে? বস, প্রশ্ন ধরতে হবে, কিন্তু ধরতে দেরি হলে হবে না, ধরতে দেরি হলে কোনোভাবেই হবে না। ওকে, সামান্তরিক সূত্র নিয়ে আরেকটা কথা আছে, একটু 10 নম্বরে দিয়ে দিচ্ছি। ধরো পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ। পি প্লাস কিউ এর সূত্র হচ্ছে √p² কিউ স্কোয়ার 2pq cos আলফা, আর পি মাইনাস কিউ মানে √p² প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা।
এই দুইটা তখনই সমান হতে পারে যখন cos আলফার মান 0 হবে, অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধি এবং বিয়োগফল তখনই সমান হবে যখন এদের মধ্যবর্তী অন্তর্ভুক্তক 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে যোগফল বিয়োগফল সমান হয়। 90 ডিগ্রি কোণে যোগফল বিয়োগফল, এটাই তো কমন সেন্স। কারণ 90 ডিগ্রি হলে সামান্তরিকটা অ্যাটলিস্ট আয়ত হয়ে যায়, আর আয়তক্ষেত্রে দুইটা কর্ণ সমান। দ্যাটস দ্য সিম্পল লজিক। আয়তক্ষেত্রে দুইটা কর্ণ সমান। সো এই কেসটার মিনিং হচ্ছে এটা, সামান্তরিকটা আয়ত হয়ে যায়। কি হয়ে যায়? আয়ত হয়ে যায়। কথা ওকে? সামান্তরিক সূত্র শেষ। টাইপ 8, উপাংশ সূত্র। উপাংশ সূত্র সম্পর্কে প্রথম কথা, একটা ভেক্টরকে কয়টা উপাংশে ভাগ করা যায়? তাহলে একটা ভেক্টরকে অসংখ্য উপাংশ করা যায়। বাট একটা ভেক্টরকে কয়টা লম্বাংশে ভাগ করা যায়? 3টা, এক্স ওয়াই জেড। সো উপাংশের সংখ্যা অসীম, বাট লম্বাংশের সংখ্যা 3টা। লম্বাংশের সংখ্যা কত? 3, বাট উপাংশের সংখ্যা অসীম। তো এটা বেসিক্যালি কি বলতেছে? এটা এমন কিচ্ছু বলতেছে না। সাধারণত 2 বা ততোধিক ভেক্টর, মানে 2 এর বেশি হয়ে গেলে উপাংশ সূত্র দিয়ে সহজ হয় আর কি। ঠিক আছে? তো ধরো এই 4টা ভেক্টর তোমার কাছে আছে। মনে করো প্রথমটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এই প্রত্যেকটার সাথে যদি তুমি এক্স অক্ষের কোণ জানো, মনে করো এই কোণটা বি ডিগ্রি, এই কোণটা সি ডিগ্রি, এই কোণটা ডি ডিগ্রি, সবগুলা কোণ কার সাথে নিলাম? এক্স অক্ষের সাথে। এই কোণগুলো যদি সবার পাশে লিখে নাও, এর কোণ হচ্ছে 0 ডিগ্রি, বি এর কোণ বি, সি এর কোণ সি, ডি এর কোণ ডি। লিখতে পারলা? এবার উপাংশ সূত্র যেটা বলছে, সবগুলাকে যদি তুমি এক্স অক্ষে উপাংশ নাও, তাহলে লব্ধির এক্স অক্ষে অংশ পাবা। আর এক্স অক্ষে উপাংশ মানে খালি কস 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 কস। সো কস যদি তুমি করো, এ কস 0, বি কস বি, সি কস সি, ডি কস, আর সবগুলাকে কসকে সাইন করে দিলে তুমি ওয়াই অক্ষ। সো ওয়াই অক্ষ, দ্যাট মিনস এ সাইন 0, বি সাইন বি, সি সাইন সি, ডি সাইন ডি। আর এক্স আর ওয়াই পেয়ে গেলে তোমার লব্ধি হবে আর এক্স এর পরে একটা আর, আর ওয়াই এর পরে একটা আছে, আর লব্ধির মান হবে √আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এই আর কি। মানে সিম্পল কথা বলি, টাইপ 1-এ কি আই জে কে ভেঙে দিয়েছিলাম না? খালি আই আই যোগ করেছো, যে যে যোগ করেছো, কে কে যোগ করেছো, উত্তর হয়ে গেছে না? হয়েছে। ওইটাই আর কি। তোমার কাজ হচ্ছে এক্স আর ওয়াই বের করা। উপাংশ সূত্র দিয়ে তোমার কাজ হয়েছে। উপাংশ সূত্র দিয়ে তোমার কাজ তখন হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। কথা ওকে? শিওর? ওকে। টাইপ নাম্বার 9, ভেক্টর সংক্রান্ত মোটামুটি 17টা ডেফিনেশন আছে। 17টা ডেফিনেশন থেকে ভালোই কোয়েশ্চেন আসে। 17টা ডেফিনেশন আমরা এখন যতটা দ্রুত গতিতে পড়ানো যায় আর কি, ততটা দ্রুত গতিতেই পড়বো। এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। সো একে একে দেখো, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, সঠিক ভেক্টর,
একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, আর 5 নাম্বার দিলাম অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টর। অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টর দিতে পারি তো বাবা নাকি যায়? ওকে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে এটা নিয়ে আর কি বলবো? যে ভেক্টরের মান কত? তাহলে সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য না। তাহলে মান শূন্য হলে শূন্য ভেক্টর, শূন্য না হলে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর মানে কি? শূন্য, এটা কোনো দৈর্ঘ্য হলো, তাই এটাকে বলে ভুয়া ভেক্টর। এর আরেকটা নাম হলো অপ্রকৃত ভেক্টর, ভুল ভেক্টর, অনিয়মিত ভেক্টর। একক ভেক্টর মানে কি? যার মান এক। যে কোনো কিছুর একক ভেক্টর নির্ণয় করা যায় ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে। আর অনেক একক ভেক্টর থাকতে পারে, তার মধ্যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটাকে বলে আয়ত একক ভেক্টর। আর অবস্থান ভেক্টর মানে মূলবিন্দুর সাপেক্ষে যে অবস্থান প্রকাশ পায়, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ওয়াই জে জেড কে। ইন্টার লেভেলে অবস্থান ভেক্টর বলতে আমরা এটাই বুঝি। সব 5টা শব্দ কিন্তু আমি উপরে লিখে ফেলেছি, 5টা শব্দ লিখে ফেলেছি। ক্লিয়ার? ওকে, পরের পৃষ্ঠে চলে যাচ্ছি। 6 নাম্বার সমান ভেক্টর। 7 নাম্বার সদৃশ ভেক্টর। 8 নাম্বার অসদৃশ ভেক্টর। সমান মানে মান ও দিক একই, মানে ধরো এই এটা সমান ভেক্টর, ডিরেকশনও একই, মানও একই। সদৃশ ভেক্টর মানে দিক একই, মান কি এটা জানি না, জানতে চাইও না। লাইক এ সদৃশ ভেক্টর, কোনো সমস্যা নেই। অসদৃশ ভেক্টর মানে দিক বিপরীত, মান সমান না সমান জানি না, জানতে চাইও না। মান সমান হতেও পারে, নাও হতে পারে। লাইক এ অসদৃশ ভেক্টর। ওকে, তাহলে কয়টা হলো? 8টা। পড়াবো কয়টা? 17টা। টেনশন নাই। এবার 9 নাম্বার বিপরীত ভেক্টর, আর 10 নাম্বার বিপ্রতীপ ভেক্টর। 9 নাম্বার হচ্ছে বিপরীত ভেক্টর, আর 10 নাম্বার হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তাহলে একটা হলো বিপরীত আর একটা হলো বিপ্রতীপ। কোথাও কি বিপরীত ভেক্টর এর মানে হলো মান সমান। বাবারা, বিপরীত ভেক্টর মানে কি? মান সমান।
দিক বিপরীত, লাইক 5i এর বিপরীত ভেক্টর -5i, 2i প্লাস j এর বিপরীত ভেক্টর -2i প্লাস এই পাগলার বিপরীত ভেক্টর এই পাগলি। বুঝতে পেরেছ? ওকে। আর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে, এর ইংরেজি হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। বিপরীত ভেক্টরের মেন কথা হচ্ছে দিক একই, দিক একই, মান গুণাত্মক বিপরীত। দিক কেমন? একই, বাট মান কেমন? গুণাত্মক বিপরীত। লাইক 5i, তাহলে i চেঞ্জ করা যাবে না, বাট হয়ে যাবে 1/5। এটা তো সবাই পারে। তোমরা আমাকে দেখি কে বের করে দিতে পারো 2i মাইনাস j প্লাস k এর বিপ্রতীপ ভেক্টর। এইটা একটু বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্ট কে যে উত্তর ঠিক হয়েছে? একটু দাঁড়াও। উত্তর ঠিক হয়েছে শিওর কে? গোল পূরণ করবা আসলে কে? কে গোল পূরণ করবা? আসলে গোল পূরণ করবা কে? আসলে গোল পূরণ করবা কে? কে গোল পূরণ করবা? কেউ করবা না? শোনো, এই ভেক্টরটাকে মনে মনে তুমি এ ভেক্টর যদি মনে করো, তাহলে এর বিপ্রতীপ ভেক্টরের শর্ত হচ্ছে এর দিক পরিবর্তন হবে না। দিক পরিবর্তন হবে না মানে দিক এ ক্যাপই থাকবে, আর মান হয়ে যাবে এটার উল্টা। তাহলে এটার মান কত? 4 একে 5 আর একে 6, √6। তাহলে এর উত্তর হবে 1/a এ ক্যাপ। থামো, এ ক্যাপ মানে কি? a/a, হ্যাঁ কি না? তাহলে উত্তর হবে 1/a স্কোয়ার এ ক্যাপ। তাহলে এ স্কোয়ার মানে কত? 1/6 ইন্টু 2i প্লাস j মাইনাস। এইটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। মানে জাস্ট আগের ভেক্টরটাকে ওর মানের বর্গ দিয়ে ভাগ করলে বিপ্রতীপ ভেক্টর পাওয়া যায়। মানের বর্গ দিয়ে ভাগ করলে, আমরা এখানেও তাই করেছি বাবা। 5i কে 25 দিয়ে ভাগ করলে এটা হবে, এটাই করেছি। জাস্ট মানের বর্গ দিয়ে ভাগ করলে বিপ্রতীপ ভেক্টর হয়ে যাবে। ক্লিয়ার? আর দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, বাট দুইটা বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কয়টা হলো? 10টা। 11, 12, 13, 11 সমপ্রারম্ভিক ভেক্টর। 12 সীমাবদ্ধ ভেক্টর। 13 স্বাধীন ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর এবং স্বাধীন ভেক্টর। তাহলে কয়টা হলো? 3টা। তাহলে 13টা হবে। শোনো বাবা, সমপ্রারম্ভিক মানে কি জানো? জাস্ট এইটুকু মনে রাখবা, পাদবিন্দু একই,
সীমাবদ্ধ মানে পাদবিন্দু নির্দিষ্ট, একই না, নির্দিষ্ট। স্বাধীন মানে পাদবিন্দু নির্দিষ্ট নয়, পাদবিন্দু নির্দিষ্ট নয়। স্বাধীন মানে পাদবিন্দু নির্দিষ্ট নয়। এই বাবারা, স্বাধীন মানে কি? পাদবিন্দু নির্দিষ্ট নয়, নির্দিষ্ট নয়। ওকে, 14-15 সমরেখ ভেক্টর। 15 নম্বর সমতলীয় যদি অনেকগুলা ভেক্টর একটা সরলরেখায় অবস্থান করে তাহলে এদের আমরা সমরেখা ভেক্টর বলব। ঠিক আছে, সমরেখা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি নাহলে 180 ডিগ্রি। আর সমতলীয় ভেক্টর মানে যারা একই তলে অবস্থিত, একই তলে অবস্থিত মানে একটা কাগজে যাদের আঁকা যায় তাদের আমরা সমতলীয় ভেক্টর বলবো, যাদেরকে একটা কাগজে আঁকা যায়। যদি দুইটা ভেক্টর হয়, দুইটা ভেক্টর হলে অলওয়েজ সমতলীয়। মনে রাখবা, দুইটা বিন্দু দিয়ে একটা রেখা আঁকা যাবে, দুইটা রেখা দিয়ে একটা তল আঁকা যাবে। দুইটা বিন্দু দিয়ে একটা রেখা আঁকা যাবে, আর দুইটা রেখা দিয়ে একটা তল আঁকা যাবে। কথা ক্লিয়ার? গুড। এখন প্রশ্ন হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় কিনা। এটা যাচাই করার প্রসেস ভেরি সিম্পল। যে কোনো দুইটার ক্রস করে আরেকটার সাথে ডট করলে যদি শূন্য হয় সমতলীয়। ধরো বি ক্রস সি করলা, এর সাথে ডট করলা, শূন্য হলে সমতলীয়। ধরো সি এর সাথে এর ক্রস করলা, বি এর সাথে ডট করলা, শূন্য হলে সমতলীয়। অথবা একটা নির্ণায়ক বানালা, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3 ইকুয়াল টু 0, তাইলেও সমতলীয়। তাইলেও সমতলীয়। কথা ওকে? তাহলে কটা হলো? 15টা। আর দুইটা 16 নাম্বার অক্ষীয় ভেক্টর। 17 নাম্বার হচ্ছে পোলার ভেক্টর। পোলার শোনো, যারা ঘূর্ণন সংশ্লিষ্ট তাদের অক্ষীয় ভেক্টর বলে, আর যারা ঘূর্ণন সংশ্লিষ্ট নয়, সংশ্লিষ্ট নয়, এক্সাম্পল দিলে বুঝে যাবে। সরণ, বেগ, ত্বরণ, এগুলো পোলার ভেক্টর। সবার আগে কৌণিক লাগিয়ে দাও, অক্ষীয় ভেক্টর হয়ে যাবে। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। তাহলে এটা কি ভেক্টর হয়ে যাবে? অক্ষীয় ভেক্টর হয়ে যাবে। ওকে, তাহলে কি ভেক্টর হয়ে যাবে আমরা? অক্ষীয় ভেক্টর হয়ে যাবে। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তাহলে এটা কি ভেক্টর হয়ে যাবে? অক্ষীয় ভেক্টর হয়ে যাবে। এই পর্যন্ত ওকে? এই পর্যন্ত পারা যাবে? শিওর? কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে ডেফিনেশন কয়টা গেল?
17টা। এরপর টাইপ নাম্বার চলছিল মনে হয় 9, তাই না? টাইপ নাম্বার 10। এরিয়া এবং ভলিউম। এরিয়া এবং ভলিউম, ক্ষেত্রফল এবং আয়তন। ক্ষেত্রফল এবং আয়তন আমার জানা মতে এটা তোমরা অনেকখানি জানো। যদি এই হয়, ধরো এই একটা সামান্তরিকের দুইটা বাহু যদি তোমার কাছে দেওয়া থাকে, তাহলে এরিয়া কি? এ ক্রস বি এর মান। আবার আমি সামান্তরিকে দিলাম, কিন্তু এবার মাও না দিয়ে তোমাকে দুইটা কর্ণ দিলাম, একটা D1 একটা D2। এবার এরিয়া কি হবে? হাফ D1 ক্রস D2। তোমাকে আমি একটা ত্রিভুজ দিলাম, ত্রিভুজ দিয়ে বললাম এ ভেক্টর, এটা বি ভেক্টর। এরিয়া কি হবে? হাফ ওকে, শিওর, গুড। এই পর্যন্ত ওকে তো, হ্যাঁ কি না? আচ্ছা, একটু তুলো তোমরা। একই আছে কেন? ওদের একটা প্র্যাকটিস শিট দেওয়ার কথা, নিচ থেকে প্র্যাকটিস শিট করবে। হ্যাঁ, আমাকে দে। আর হচ্ছে সাথের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং কাজ ক্ষমতা শক্তির আগের বছরের কোয়েশ্চেনের সলভ নিয়ে সব ওদেরকে দিতে হবে না? ওই মনে তো দিতে হবে। ওগুলো দিয়ে যায়, ওগুলো নিয়ে আয় তাহলে একবার সব নিয়ে চলে আয় নিচ থেকে। আগের বছরের কোয়েশ্চেন কাজ ক্ষমতা শক্তির ইঞ্জিনিয়ারিং ব্যাচের, ওটা নিয়ে ঢুকবো। আর এদের জন্য ওএমআর আর এদের পরীক্ষার কোয়েশ্চেন সব নিয়ে চলে আয়। হ্যাঁ, নিয়ে আয়। ওকে, সুন্দর হয়েছে। ওকে, তাহলে এটা ছিল এরিয়া। এটা কি ছিল? এরিয়া। ঠিক তেমনই করে ধরো একটা ঘন বস্তু যদি আমি তোমাদেরকে দিই, ধরো এটা হলো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর। তাহলে এর আয়তন বের করার সিস্টেম, ওই যে সমতলীয় হওয়ার যে শর্তটা চেক করলা না, ওইটাই। মানে যে কোনো দুইটার ক্রস করে বা আরেকটার সাথে ডট করে একটা মডুলাস দিয়ে দিবা। মডুলাস কেন দিবা? আয়তন নেগেটিভ হতে পারে না। অথবা একটা নির্ণায়ক দিবা, A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3, দুই দিকে একটা মডুলাস দিবা। কথা ওকে? সো এইটা করে তুমি আয়তন বের করতে পারবা। সো ভেক্টর থাকবে, তুমি ঘাট করে বসাবা, আয়তন নির্ণয় হয়ে যাবে। টাইপ হলো কয়টা? 10টা। ভেক্টর অধ্যায়ের টাইপ আছে টোটাল 20টা, আমি পড়াতে পেরেছি 10টা। সুতরাং ভেক্টরে আমি আরেকটা ক্লাস নিব। কথা কি বুঝতে পেরেছ? নদী নৌকা, বৃষ্টি, লন রোলার, আর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, এই টোটালটা মিলে আর 10টা টাইপ আছে। কারণ টোটাল টাইপ আমার 20টা, 10টা আমি পড়াতে পেরেছি। কোনো গল্প করিনি, কিছু করিনি, টাইম লাগতেই পারে, কোনো সমস্যা নাই। সো তোমাদের ক্লাস যেভাবে আছে সেভাবে থাকবে। সামনে রুটিনে যেখানে নিউটনিয়ান মেকানিক্স লেখা ছিল, ওখানে ভেক্টর 2 বসে যাবে আর কি। আর সামনের দিন তোমাদের যে চিরকুটটা হবে, আজকের ক্লাসে আমি যতটুকুটা পড়ালাম ততটুকুটার উপরেই হবে। স্লাইড তো তোমরা বাড়ি যেতে যেতেই পেয়ে যাবে আর কি। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্লাইড দিয়ে দেয় না, সেটা আমি সেভ করে নিচ্ছি। এটাও সাথে সাথেই তোমরা পেয়ে যাবে, তা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদেরকে ফাঁকি মেরে এইটুকুটা পড়ে নিও বাড়িতে, এই কাজটা করা যাবে না আর কি। যেটুকুটা পড়ালাম 10টা টাইপ, এই 10টা টাইপ ক্লিয়ার? সত্যি ওকে? আমার পরে ব্যাচ না থাকলে আমি আরও 1 ঘন্টা পরে শেষ করে দিতাম। আর 1 ঘন্টা পড়ালে ইঞ্জিনিয়ারিং ব্যাচ মারবেন আমাকে। তো এই কারণে আমরা পরের ক্লাসে শেষ করবো, কোনো সমস্যা নাই, টেনশন নাই, হয়ে যাবে, চিল। তো তোমাদের আজকে শনিবার, এরপরে ক্লাস কবে হবে?
সোমবার না? কি ক্লাস? বায়োলজি ক্লাস। তো বায়োলজির প্র্যাকটিস শিটটা খুবই সুন্দর হয়েছে। বায়োলজি প্র্যাকটিস শিট, ফিজিক্সে তোমার সমস্যা থাকতে পারে, বাট বায়োলজিতে আসলে সমস্যা থাকার কথা না, কারণ এটা তো বই খুলে খুলে মিলাইতে হয় আর কি বেসিক্যালি। তো পাস করে দাও, তাড়াতাড়ি নিয়ে নাও। ওএমআরও দিয়ে দিচ্ছে, ওএমআরও পাস করে ওএমআর সুন্দর করে নিয়ে নিবা। আর তারপরে এইভাবে করে বসলে হবে না, প্রত্যেক বেঞ্চে একজন করে জিগ জ্যাক করে বসো, দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে আর কি। প্রত্যেক বেঞ্চে একজন করে বসো, জিগ জ্যাক আকারে। বন্ধ করে দে। আচ্ছা দাঁড়া একটু থাকো। আর একটা জিনিস, তোমাদের এর আগে একটা ক্লাস হয়েছে নাইমের ক্লাস, তাই না? ক্লাস বুঝতে পেরেছো?